হ্যালো বন্ধুরা, ছোটবেলা থেকে শুনেছি ইউরোপ কান্ট্রিগুলো থেকে আরব কান্ট্রিগুলোতে টাকা কামানো খুব কঠিন, কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে যাওয়ার থেকে আরব কান্ট্রিগুলোতে যাওয়া অনেকটা সহজ। তাই তো প্রতি বছর হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে এই আরব দেশগুলোতে কাজের সন্ধানে শ্রমিক হিসাবে যায়। প্রত্যেকের মনে স্বপ্ন থাকে হয়তোবা ওই দেশে গিয়ে নিজের ভাগ্যটা পরিবর্তন হবে, অনেক টাকা কামিয়ে নিজের পরিবারকে খুশি রাখতে পারবে। কিন্তু সবার কপালে কি সেই ভাগ্যটা লেখা থাকে? এদের মধ্যে অনেকের জীবনটা রীতিমতো নরকে পরিণত হয়। একটা সময় মনে হয় যে হয়তোবা নিজের দেশে থাকলেই আরো ভালো হতো, কিন্তু সবার কপাল তো আর এক হয় না। অনেকে সহজ সরল হয়ে ধরা খায়, অনেকে দালাল চক্রতে ফেসে যায়। ঠিক এমনই একটা গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া সত্য ঘটনার উপরে নির্মিত অনেক জনপ্রিয় একটি মালায়ালাম মুভি, যার নাম দ্য গোট লাইফ। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। সত্যি বলতে এই মুভিটি ওয়ার্ল্ডের টপ 20 সার্ভাইভাল মুভিগুলোর মধ্যে একটি হবে, কারণ এই মুভিটির প্রত্যেকটা সিন গায়ে কাটা দেওয়ার মতো। অন্যান্য মুভিগুলোর কঠিন মুহূর্তগুলো মুভির মাঝখানে কিংবা শেষের দিকে দেখা যায়, কিন্তু এই মুভির শুরু থেকে শেষ পর্যন্তই আপনার হৃদয়টা কাঁপিয়ে দেবে। যেখানে একরাশ স্বপ্ন নিয়ে দুই ভাই গিয়েছিল বিদেশে, কিন্তু কপালে জুটেছে শুধুমাত্র দাসত্ব আর মরুভূমির বালি। যেখানে সে ভেবেছিল নিজের জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, সেখানে তার কপালে ছিল দুঃখ আর অত্যাচার। আর এই অত্যাচারে তার জীবনটা একটা ছাগলের চেয়েও নিকৃষ্ট জীবনে পরিণত হয়েছিল। হয়তোবা এই কারণে এই মুভিটার নাম দেওয়া হয়েছে দ্য গোট লাইফ। তবে ভুলে যাবেন না, এটা একটা সত্য ঘটনার উপরে নির্মিত। এই মুভিটা একটি উপন্যাস থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। তাই তোমরা মুভিটা দেখার সময় মাথায় রাখবে আজকের মুভির ঘটনাটা কারো না কারো সাথে ঘটেছেই, তাহলে মুভির ভিতর আলাদা ফিল পাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো গল্পটি শুরু হয় সৌদি আরবের এয়ারপোর্ট থেকে, যেখানে দেখা যায় দুজন লোক ভারতের কেরালা থেকে সৌদি আরবে আসে কাজের উদ্দেশ্যে। তারা দুজন সম্পর্কে ভাই ভাই ছিল। বড় ভাইয়ের নাম হচ্ছে নাজিব আর ছোট ভাইয়ের নাম হচ্ছে হাকিম। আসলে তারা ইন্ডিয়ার এক এজেন্টের মাধ্যমে একটি কোম্পানিতে চাকরি করার জন্য এসেছে। এয়ারপোর্ট পাসিং এর জন্য নাজিব এয়ারপোর্ট অফিসারকে পাসপোর্ট জমা দেয়, কিন্তু এয়ারপোর্টের অফিসার নাজিবকে কিছু প্রশ্ন করলে নাজিব সেটা বুঝতে পারে না, কারণ নাজিব ছিল একদম সহজ সরল। সে তেমন একটা পড়ালেখা জানে না, কিন্তু হাকিম মোটামুটি পড়ালেখা জানে। সে হিন্দি আর ইংলিশ মোটামুটি ভালোই পারে। হাকিম এসে এয়ারপোর্ট অফিসারকে হিন্দি ইংলিশ মিলিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা ইন্ডিয়ার কেরালা থেকে সৌদি আরবে এসেছে কাজের উদ্দেশ্যে। তারপর অফিসার তাদের দুজনকে পাসিং এর অনুমতি দেয়। তারা এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে এখনো তাদের এজেন্ট তাদের নিতে আসেনি, এবং অন্যদিকে দেখে যে তাদের সাথে আসা লোকদের এয়ারপোর্ট থেকে কেউ না কেউ এসে নিয়ে যাচ্ছে। তারপর তারা এয়ারপোর্টে থাকা এক ইন্ডিয়ান কর্মচারীকে বলে, আমরা ইন্ডিয়া থেকে এখানে কাজের উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমাদের এখনো কেউ নিতে আসেনি। এরপর ওই লোকটা তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে পাসপোর্টে থাকা কোম্পানির নাম্বারে কল দেয়, কিন্তু কেউ কোনো কল ধরে না। তখন কর্মচারীটি তাদের বলে, আজকে শুক্রবার আর এটা হয়তো তোমাদের কোম্পানির নাম্বার, শুক্রবারে সব অফিস বন্ধ থাকে, তাই হয়তো কেউ কল ধরছে না। এরপর সে তাদের এয়ারপোর্টে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। তখন নাজিব ও হাকিম সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেক রাত হয়ে যায়। হঠাৎ তারা দেখে একজন বৃদ্ধ লোক কাউকে খুঁজছে। নাজিবের ছোট ভাই হাকিম তখন বলে, এটাই মনে হয় আমাদের কাফিল। আসলে কাফিল হলো একটি আরবি শব্দ, যার অর্থ হলো মালিক। তারপর তারা দুজন তার কাছে যায়, আর এই বৃদ্ধ লোকটির নাম এই মুভিতে কাফিল রাখা হয়। লোকটি আরবি ভাষায় কথা বলে, তাই তারা তার কথা বুঝতে পারে না। তারপর সে সেখান থেকে চলে যায়। তারা দুজন অনেক টেনশন করতে থাকে। তারা বাড়িতে এখনো তাদের কোনো খবর জানাতে পারেনি। বাড়ির লোক হয়তো অনেক টেনশন করছে। কিছুক্ষণ পর ওই কাফিল এসে তাদের হাত থেকে পাসপোর্ট নিয়ে দেখতে থাকে। তারপর তাদেরকে গাড়িতে উঠার ইশারা দেয়। তারা অনেক খুশি হয়ে যায়। তারা মনে করে এটাই তাদের এজেন্ট। তারা গাড়িতে উঠে খুশি মনে রওনা দিতে শুরু করে। নতুন শহরে সবকিছু দেখে হাকিম অনেক খুশি হয়ে যায়। তারা দুজন অবাক দৃষ্টিতে সবকিছু দেখতে থাকে। এরই মধ্যে হাকিমের মনে পড়ে যে তারা তো বাড়িতে ফোন করে এখনো কিছুই জানালো না। তখন হাকিম কাফিলকে বাড়িতে ফোন দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কাফিল আরবি ভাষায় ধমক দিয়ে দেয়, যার জন্য হাকিম আবার পিছনে চুপচাপ বসে থাকে। একটু পর সেই কাফিলের পাশ দিয়ে অন্য একটি গাড়ি যাচ্ছিল। সে লোকটি কাফিলকে বলে, কি এদের মরুভূমিতে নিয়ে যাচ্ছ? কারণ তারা তো জানে এই কাফিল আসলে কি জিনিস। তখন কাফিল বলে, না, এরা একটু অসুস্থ, এদের নিয়ে হসপিটালে যাচ্ছি। এরপর নাজিব ও হাকিম গাড়িতে ঘুমিয়ে পড়ে। একটা লম্বা পথ পাড়ি দেওয়ার পর তাদেরকে মরুভূমিতে নিয়ে আসা হয়, যেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এমন জায়গা দেখে তারা দুজন চমকে ওঠে। হাকিম বলতে থাকে, আমাদের তো শহরে যাওয়ার কথা, আমরা তো একটি কোম্পানিতে হেল্পারের কাজ করতে এসেছি, তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? তারা দেখতে পায় তাদেরকে একটা ছাগলের ফার্মে নিয়ে আসা হয়েছে। তখন ফার্মের ভিতর থেকে একজন আরাবিয়ান লোক বের হয়ে আসে। তখন কাফিল তাকে বলে, তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি কাল সকালে আসব। কিন্তু তাদের আরবি কথা নাজিব আর হাকিম বুঝতে পারে না। তখন তারা হিন্দি আর ইংলিশ মিলিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে আমাদের কোম্পানি কোথায়, কিন্তু কাফিল তাদের কোনো পাত্তা দেয় না, বরং হাকিমকে জোর করে ওই আরাবিয়ান লোকের কাছে তুলে দেয়। তখন নাজিব বলে, আমাদের একসাথে কাজ করার কথা, ও
ওকে কেন এই জায়গায় রাখা হচ্ছে। তখন কাফিল তার কথা না শুনে তাকে গাড়িতে বসতে বলে, কিন্তু নাজিব কোনোভাবেই মানছিল না। তখন কাফিল তাকে চাবুক দিয়ে মারতে থাকে। অন্যদিকে হাকিম ভাইয়া যেও না বলে চিৎকার করতে থাকে। তারা দুই ভাই বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছে, কিন্তু আপনি আর আমি ঠিকই বুঝতে পেরেছি যে তারা দালাল চক্রে ফেসে গেছে। এক পর্যায়ে নাজিব গাড়িতে উঠে পড়ে এবং তারা হাকিমকে ছেড়ে সেখান থেকে চলে যায়। গাড়ি চলতে থাকে এবং নাজিব অসহায়ের মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর গাড়িটি আরেকটি জায়গায় চলে আসে। নাজিব নেমে দেখতে পায় সেখানেও আরেকটি ছাগলের ফার্ম রয়েছে। সেই ফার্ম থেকে আরেকটি লোক বেরিয়ে আসে, যার নাম ছিল কাফিল জুনিয়র। তখন কাফিল নাজিবকে কাফিল জুনিয়রের কাছে রেখে সেখান থেকে চলে যায়। নাজিব ওই কাফিল জুনিয়রকে বলে আমাকে বাড়িতে কল করতে হবে, কিন্তু কাফিল জুনিয়র তার হিন্দি কথা বুঝতে পারে না। সে তাকে আরবি ভাষায় ভিতরে আসতে বলে। তখন নাজিব ধীর পায়ে এদিক ওদিক তাকিয়ে ভিতরের দিকে হাঁটতে থাকে। নাজিব দেখে সেখানে একটি বৃদ্ধ লোক বসে আছে। তখন ওই বৃদ্ধ লোকটি নাজিবকে তুমি কে বলে জিজ্ঞেস করে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না, কারণ লোকটি তামিলনাড়ুর ভাষায় কথা বলে। তামিল ভাষায় কথা বলতে দেখে নাজিব বুঝতে পারে সে লোকটি ইন্ডিয়ান, কিন্তু নাজিব তো হিন্দি ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না। তখন নাজিবের খুব পানি পিপাসা পায়। সে তাকে পানির কথা জিজ্ঞেস করলে বৃদ্ধ লোকটি তাকে ইশারা দিয়ে পানির ট্যাঙ্কটি দেখিয়ে দেয়। নাজিব সেখানে গিয়ে পানি খেয়ে একটু স্বস্তি পায়। তখনই সেখানে একটি উট তাকে উঠিয়ে দেয়। উট দেখে নাজিব ভয় পেয়ে যায়। বাহিরে বেশি ঠান্ডা হওয়ার কারণে নাজিব ওই বৃদ্ধ লোকটিকে বলে ঘুমানোর জায়গা কোথায়। তখন বৃদ্ধ লোকটি বলে যেখানে ইচ্ছা ঘুমিয়ে নাও, কিন্তু নাজিব তার তামিল ভাষা বুঝতে পারে না। তখন সে কাফিল জুনিয়রের তাঁবুর ভিতরে ঢুকে যায় এবং তার পাশে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে তার গ্রামের কথা ভাবতে থাকে। এখানে আসার আগে সে তার গ্রাম কেরালাতে নদী থেকে বালু তোলার কাজ করত। এই কাজ করে সে খুব বেশি একটা রোজগার করতে পারতো না, আর এভাবে তার সংসার খুব একটা ভালো চলছিল না। একদিন তার এক এলাকার পরিচিত বন্ধু তাকে বিদেশে যাওয়ার কথা বলে। সে বলে বিদেশে গেলে নাকি অনেক টাকা কামানো যায়। নাজিব তার বন্ধুকে বলে সেখানে যেতে কত টাকা লাগবে। তখন তার বন্ধু বলে 30,000 টাকাতেই পাসপোর্ট ভিসা এসে যাবে। নাজিব বলে আমার কাছে তো এত টাকা নেই, এত টাকার জন্য তো আমাকে ঘর বিক্রি করতে হবে। তখন তার বন্ধু বলে সবাই যেটা করে তুমিও সেটা করো, ঘর বন্ধক রেখে সৌদি আরবে চলে যাও, আর সেখানে 3 মাস কাজ করে ঘর বন্ধক ছাড়াতে পারবে। তার বন্ধু আরো বলে তুমি যদি সেখানে 2-3 বছর থেকে কাজ করো তাহলে দেশে এসে পরিবারকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবে। এরপর নাজিব তার সাথে বিষয়টা নিয়ে কথা বলে তার বন্ধুর এক পরিচিত দালালের কাছে যায়। বলা যায় নাজিব তার জমানো সবগুলো টাকা এ যাত্রায় তাকে দিয়ে দিয়েছিল। এটা নিয়ে নাজিবের বাড়িতেও তারা খুব আশাবাদী ছিল। তাদের ছেলে এখন বিদেশে যাবে আর অনেক টাকা কামাবে, এবার হয়তো তাদের সমস্ত সমস্যা মিটে যাবে। আর এই যে মহিলাটা, এটা হচ্ছে নাজিবের স্ত্রী, যার নাম শাইনু। সে আজ 3 মাস ধরে অন্তঃসত্ত্বা। নাজিব তার স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় এজন্য বিদেশে যাওয়া নিয়ে একটু তাড়াহুড়া করছে। নাজিবের মা তার জন্য বিশেষ একটি আচার বানায়, যেটা সে রাস্তায় এবং সেখানে গিয়ে খেতে পারবে। শাইনু আর নাজিবের একটি স্বপ্ন ছিল যে তাদের ভাঙাচুরা ঘরটাকে মেরামত করে একটি নতুন ঘর তৈরি করা। তখন হঠাৎ নাজিবের কাফিল জুনিয়র লাথি মেরে তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। কাফিল জুনিয়র তাকে আরবি ভাষায় বলতে থাকে তুই চাকর হয়ে আমার সাথে ঘুমাস, তোর তো সাহস কম না, যা বাইরে গিয়ে ঘুমা। তখন নাজিব বলে বাইরে তো অনেক ঠান্ডা, আমি কোথায় ঘুমাবো, কিন্তু কাফিল জুনিয়র তার কথার কোনো জবাব দেয় না। তখন নাজিব তার ব্যাগ থেকে তার মায়ের বানানো আচার বের করে আর তাদের কথা মনে করতে করতে কোনো মতে সেই রাতটি কাটিয়ে দেয়। পরের দিন সকালে নাজিব দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি ছাগলের দুধ দোয়াচ্ছে। নাজিব লোকটিকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু লোকটি তামিল ভাষায় বলে আমার নাম মনে নেই। এরপর লোকটি নাজিবের হাতে দুধ দিয়ে কাফিল জুনিয়রকে দিয়ে আসতে বলে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না। সে মনে করে হয়তো তাকে খাওয়ার জন্য বলেছে, তাই সে নিজেই সে দুধ পান করতে থাকে। তাকে দুধ পান করতে দেখে লোকটি তার কাছ থেকে দুধ ছিনিয়ে নেয় আর ইশারা ইঙ্গিতে বুঝায় এটা কাফিল জুনিয়রকে দিয়ে আসতে বলেছে। নাজিব এটি বুঝতে পেরে তখন দুধ নিয়ে কাফিল জুনিয়রকে দিতে যায়। কাফিল জুনিয়র দুধ খাওয়ার পর নাজিব তার পায়ে পড়ে যায়, তাকে আকুতি মিনতি করে বলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু কাফিল জুনিয়র তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং আরবি ভাষায় বলে বৃদ্ধর কাছে গিয়ে কাজ শিখতে। তখনই সেখানে গাড়িতে করে সেই কাফিল চলে আসে যে তাকে এখানে রেখে গিয়েছিল। তখন কাফিল আর কাফিল জুনিয়র মিলে এক জায়গায় কথা বলছিল। তখন নাজিব এখানে এসে তাদের বোঝানোর চেষ্টা করে যে সে তার গ্রামের সবকিছু বিক্রি করে এখানে এসেছে যেন কিছু কামাই রোজগার করে বাড়িতে পাঠাতে পারে, তবুও তারা তাকে বোঝার চেষ্টা করে না। তখন নাজিব তার ব্যাগ থেকে পাসপোর্ট বের করে তার কোম্পানির নাম তাদের দেখালে উল্টো তারা তার পাসপোর্টটি ছিঁড়ে ফেলে। আর এবার নাজিব বুঝতে পারে সে এখানে খুব বাজেভাবে ফেসে গিয়েছে। নাজিব তার সেরা কাগজগুলো দেখে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর কাফিলরা তাঁবুর ভিতরে গিয়ে এক ধরনের মোটা রুটি তৈরি করতে থাকে। তখন কাফিল তাকে রুটি খাওয়ার জন্য ডাকে, কিন্তু নাজিব তাদের উপর রাগ করেছিল, তাই সে তার মুখ ঘুরিয়ে নেয়। তারপর আবার রুটি দেখিয়ে তাকে ডাক দিলে সে ক্ষুধার যাতনায় সেই রুটি খেতে তাদের কাছে চলে আসে।
ওই রুটিগুলো অনেক মোটা আর শক্ত ছিল এবং কোনো সবজিও ছিল না। তাই নাজিব পানির ভিতরে রুটিগুলো চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল। আশা করি তার কষ্টটা আপনিও উপলব্ধি করতে পারছেন। যাই হোক, এরপর নাজিব বিকেলে ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে এখান থেকে মেইন রোড কত দূরে, কিন্তু বৃদ্ধ লোকটি সেটাও জানে না। তখন নাজিব বুঝতে পারে তাকে যেভাবে এখানে আনা হয়েছে ঠিক সেভাবেই ওই বৃদ্ধ লোকটিকে আনা হয়েছে। এরপর রাত নেমে আসলে মরুভূমির প্রচন্ড ঠান্ডায় নাজিব কাফিল জুনিয়রের একটি ভাঙা গাড়ির ভিতরে ঘুমানোর চেষ্টা করে এবং সে মনে মনে তার অতীতের কথা ভাবতে থাকে, যেখানে সে আর শাইনুর একসাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। দেখতে দেখতে সেদিন চলে আসে যেদিন নাজিবের ফ্যামিলি নাজিবকে বিদায় দিতে স্টেশনে এসেছিল, যেখানে আমরা দেখতে পাই নাজিব ও হাকিম এরা দুজন খালাতো ভাই ছিল, কিন্তু তাদের ভেতরের সম্পর্ক ছিল আপন ভাইয়ের মতো। এরপর ট্রেন ছেড়ে দেয় এবং নাজিব তার মা আর স্ত্রীকে বিদায় দিয়ে দেয়। এগুলো ভাবতে ভাবতেই নাজিব সেদিন রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা নাজিব পানি নিয়ে মরুভূমিতে টয়লেট করছিল। ঠিক সে সময় কাফিল এসে তার কাছ থেকে পানি নিয়ে আরবি ভাষায় বকাঝকা করতে থাকে। তখন নাজিব বলে পানি নিয়ে গেলে কিভাবে পরিষ্কার হব, কিন্তু কাফিল তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সেখানে পানি টাকা দিয়ে কিনে রাখতে হয়। তখন পাশ থেকে বৃদ্ধ লোকটি নাজিবকে ইশারা ইঙ্গিতে বালুর ব্যবহার করতে বলে। একথা শুনে নাজিবের আরো খারাপ লাগতে থাকে। এর কিছুক্ষণ পর শহর থেকে একটি গাড়ি তাদের টাঙ্কিতে পানি ভরাতে আসে। তখন ওই গাড়ির ড্রাইভারকে নাজিব রিকোয়েস্ট করে তাকে যেন মেইন রোডে নিয়ে ছেড়ে দেয়, সে এই জায়গায় ভুল করে চলে এসেছে। ঠিক তখনই পিছন থেকে কাফিল চলে আসে। সে নাজিবকে জিজ্ঞেস করে তুমি কি কথা বলছো। তখন নাজিব চুপ করে থাকার কারণে সে তার মাথার চাবুক খুলে নাজিবকে মারতে থাকে। মারের এক পর্যায়ে নাজিব তার চাবুকটি ধরে ফেলে এবং বলে আমি এখান থেকে চলে যাব। এটা দেখে কাফিল তাঁবুর ভিতরে গিয়ে বন্দুক নিয়ে আসে, যেটা দেখে নাজিবের হুশ উড়ে যায়। কাফিল বন্দুকের পিছন দিয়ে নাজিবের মাথায় আঘাত করে। তখন নাজিব ব্যথা পেয়ে নিচে পড়ে যায়। আর এই দৃশ্য ড্রাইভার দাঁড়িয়ে দেখতে থাকে আর তার অজান্তে ট্যাঙ্কি ভরে পানি পড়তে থাকে। যে পানি দেখে নাজিবের গ্রামের কথা মনে পড়ে যায়। সে এখানে পানির কষ্ট পাচ্ছে, অথচ তার গ্রামে পানির কোনো অভাব ছিল না। যাই হোক, পরদিন সকালে কাফিল জুনিয়র নাজিবকে ডাকতে থাকে। সে নাজিবকে ছাগলের দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব বলে আমি দুধ দোয়াতে পারি না। ওই বৃদ্ধ লোকটি কোথায়, এগুলো তো তার কাজ ছিল। তারপর সে তার কথায় দুধ দোয়াতে আসে। নাজিব দুধ দোয়ানোর সময় একটি ছাগল তাকে লাথি মারে, কারণ সে তো এই কাজটি জানে না। এরপর কাফিল জুনিয়র তাকে দেখিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয় এবং নাজিব দুধ দোয়ানো শিখে যায়। এখন বৃদ্ধ লোকটি না থাকার কারণে নাজিবকে এই ভেড়া ছাগল চড়াতে নিয়ে যেতে হয়। একদিন হঠাৎ দুটি ভেড়া একে অপরের সাথে লড়াই করছিল, যেটা দেখে নাজিব তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ভেড়াগুলো তাকে আহত করে দেয়। তখনই সেখানে কাফিল চলে আসে এবং সে নাজিবকে কিছুটা পানি পান করায়। নাজিব তাকে বলে তার দ্বারা এসব হবে না, তাকে হসপিটালের রাস্তা দেখিয়ে দিতে বলে, কিন্তু কাফিল তাকে চুপচাপ কাজ করতে বলে। তখন সে তার ব্যথা নিয়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে থাকে। তখন একটি ছোট্ট ছাগল এসে তার পাশে দাঁড়ায় এবং অন্য ছাগলগুলোকে ডেকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। হয়তোবা ছোট্ট ছাগলটি সবগুলো ছাগলকে এটা বোঝানোর চেষ্টা করে যে আজ থেকে তারা আর নাজিবকে কষ্ট দেবে না। মানুষরূপী অমানুষগুলো তার আর্তনাদ বুঝতে না পারলেও সবগুলো ছাগল যেন তার আর্তনাদ বুঝতে পারে। এভাবেই দেখতে দেখতে ৩-৪ মাস হয়ে যায়। ওই বৃদ্ধ লোকটি আর আসে না, তাই প্রতিদিন নাজিবকে এই ভেড়া ছাগল চড়াতে নিয়ে যেতে হয়। হঠাৎ একদিন ভেড়ার লোম কিনতে শহর থেকে গাড়ি আসে। তখন সেই গাড়ির আয়নায় নাজিব তার চেহারা দেখতে পায়। তার দাড়ি চুল অনেক বড় হয়ে গিয়েছে এবং প্রচন্ড রোদে থাকার কারণে সে অনেক কালো হয়ে গিয়েছে। তার শরীরও অনেক দুর্বল হয়ে গিয়েছে। তখন পিছন থেকে কাফিল এসে সেই গাড়ির কাঁচটি ভেঙে ফেলে এবং তাকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। তখন নাজিব সেখান থেকে একটি কাচের অংশ নিয়ে নেয়। এরপর সে যখন উট নিয়ে মরুভূমিতে যায়, তখন বেচারা নাজিব কাচের টুকরো নিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু ওই কাচের টুকরো দিয়ে কোনো কাজ হয় না। এরপর নাজিব তার পরিবারের কথা মনে করে কাঁদতে থাকে। তখন হঠাৎ তার মাথার মধ্যে আত্মহত্যার চিন্তা আসে। সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটি পাহাড়ের উপরে উঠে যায়। যখনই সে লাফ দিতে যাবে, তখনই সে দেখতে পায় নিচে অনেকগুলো শকুন কি যেন একটা খাচ্ছে। আর সেটা দেখার জন্য নাজিব নিচে নেমে আসে। সে দেখতে পায় শকুনরা সেখানে একটি মানুষের লাশ খাচ্ছে। সে প্রথমে লাশটিকে চিনতে না পারলেও একটু মনোযোগ দিয়ে দেখার পর সে লাশটিকে চিনে ফেলে, কারণ এটা ছিল ওই তামিল ভাষায় কথা বলা বৃদ্ধ লোকটি, যাকে কিনা অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল না। তখন নাজিব তাকে দেখে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে হয়তোবা তার কাছে এগুলো সহ্য হচ্ছে না দেখে সে নিজে নিজেকে শেষ করে দিয়েছে, কিংবা কাফিলরা তাকে গুলি করে মেরে ফেলেছে, কারণ সে আর আগের মতো কাজ করতে পারে না। তখন সে মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে আর কাফিল জুনিয়রের ভাঙা গাড়িতে বসে সে তার মায়ের আচারের গ্রান নিতে থাকে আর তাদের কথা মনে করতে থাকে। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না। সে যেভাবেই হোক তার স্ত্রী সন্তানদের জন্য এখান থেকে পালিয়ে যাবে। পরদিন সে যখন বেড়া চড়াতে মরুভূমিতে যায়, তখন সে সেখান থেকে
পালাতে শুরু করে। সে দৌড়ে দৌড়ে যেতে থাকে, কিন্তু সে তো জানে না কাফিল সব সময় তাকে নজরে রাখছে। তখন কাফিল তাকে পালাতে দেখে তার উট নিয়ে তার পিছু পিছু যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর কাফিল তার বন্দুক দিয়ে তার পায়ের পাশে একটি গুলি করে, ফলে নাজিব সেখানে পড়ে যায়। এরপর কাফিল তার কাছে আসে এবং পরের বার থেকে সে যেন আর না পালাতে পারে তার জন্য সে তার বন্দুক দিয়ে তার পা ভেঙে দেয়, ফলে নাজিবের জ্ঞান চলে যায়। জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটি ভেড়া ছাগলের খাঁচার ভিতর বেঁধে রাখা হয়েছে। তখন তার পানি পিপাসা লাগলে সেই খাঁচা থেকে বের হয়ে ভেড়া ছাগলের পানি খেয়ে তার পিপাসা মিটায়। তখন সে বুঝতে পারে তার আর পালানোর পথ নেই, এভাবেই তার জীবন কাটাতে হবে। এভাবে সময় যেতে যেতে কয়েক বছর কেটে যায়, আর নাজিব এই পরিবেশে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এখন পালানো তো দূরের কথা, সে তার পরিবারের কাছে যাওয়ার আশাই ছেড়ে দেয়, কারণ যতদূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। এছাড়া তার পা ভাঙার কারণে সে এখন লাঠির মাধ্যমে চলাচল করে। যাই হোক, একদিন সে মরুভূমিতে ভেড়া চড়াতে যায়। তখন সে দেখতে পায় আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর কিছুক্ষণের মধ্যে শিলাবৃষ্টি শুরু হয়। সে মরুভূমিতে হঠাৎ এরকম বৃষ্টি দেখে খুশি হয়ে যায়, আর এটা দেখে নাজিব সব ভেড়া ছাগল নিয়ে একটি পাহাড়ের নিচে চলে আসে। তখন নাজিব সে পাহাড়ের গুহার ভেতর থেকে একটি গানের সুর শুনতে পায়, আর মরুভূমিতে এই গানের সুর শুনতে পেয়ে সে গুহার ভিতর দিয়ে পাহাড়টির অপর পাশে চলে যায়। সেখানে কে বলে নাজিব চিৎকার করতে থাকে। তখনই তার সামনে একটি মানুষ এসে হাজির হয়। ওই মানুষটি নাজিবের একটু কাছে আসলে তারা দুজন দুজনকে চিনে ফেলে, কারণ সে আর কেউই নয়, সে তার আপন খালাতো ভাই হাকিম, যার অবস্থা অনেকটা নাজিবের মতোই ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। না জানি কত বছর পর একে অপরের সাথে দেখা হয়েছে। একটা জিনিস ভাবুন তো, কত কাকতালীয় ভাবে তাদের দেখা হয়েছে, তাই না? যাই হোক, এরপর হাকিম নাজিবকে বলে তারা এখনই এখান থেকে পালাবে। নাজিব বলে এটা সম্ভব না, সে আগে থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছে, আর এখন তো কাফিল তার পা ভেঙে দিয়েছে। হাকিম তার এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। এরই মধ্যে হাকিমের মালিক সেখানে চলে আসে। তখন হাকিম তাকে দেখে তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং বলে আমরা আবারও এখানে দেখা করব। এর পরের দিন নাজিব যখন উট নিয়ে মরুভূমিতে যায়, তখন কিছুটা দূর থেকে হাকিম তাকে ইশারা দেয়। সে নাজিবের জন্য সে জায়গায় একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। নাজিব যখন সেই চিঠিটা আনতে যাবে, তখন সেখানে তার কাফিল চলে আসে। সে কাফিলকে দেখে এমন একটা ভাব নেয় যেন সে সেখানে টয়লেট করছে। তখন কাফিল সেখান থেকে চলে যায়। এরপর সে হাকিমের দেওয়া চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে, যেখানে হাকিম লিখেছিল আমাকে এখানে পাশেই একটি কাফিলের কাছে পাঠানো হয়েছে, আর সেখানে আগে থেকেই আমাদের মতো ইব্রাহিম নামে একটি আফ্রিকান লোক থাকে। সে এখানকার সমস্ত রাস্তাঘাট চেনে, যার ফলে ইব্রাহিম সহ তারা এখান থেকে পালাতে পারবে। এমন সংবাদ শুনে নাজিবের চোখ থেকে পানি বের হয়ে আসে। সেদিনের মতো সে বাড়ি ফিরে যায়। পরদিন সুযোগ বুঝে তারা তিনজন একটি জায়গায় দেখা করে। তখন ইব্রাহিম বলে কিছুদিন পর বড় কাফিলের মেয়ের বিয়ে হবে, তাই সব কাফিলরা সেখানে যাবে। তখন সুযোগ বুঝে আমরা সবাই পালিয়ে যাব। এভাবে ইব্রাহিম তার সমস্ত প্ল্যান তাদের খুলে বলে। এখন কিছুদিন পর সে দিনটা এসে যায়। সেদিন রাতের বেলা সকল কাফিলরা মিলে আনন্দ করতে থাকে। তখন নাজিবের কাফিল তাকে একটি ছাগলের রান দেয় এবং বলে পরের দিন সে বিরিয়ানিও পাবে। পরের দিন সকালে কাফিল জুনিয়র নাজিবের হাতে একটি রুটি ধরিয়ে দিয়ে বলে ভেড়া ছাগলগুলোকে ঘাস আর পানি দেবে এবং সবকিছু দেখে রাখবে। আমরা সেখান থেকে ফিরে আসার সময় তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। এগুলো বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। সবাই যাওয়ার পর নাজিব তার সব কাপড় চোপড় খুলে সেখানে পানি দিয়ে গোসল করতে থাকে, কারণ এখানে আসার পর নাজিব আজ পর্যন্ত গোসল করেনি। এতদিন পর গোসল করে সে অনেক খুশি হয়ে যায়। এরপর নাজিব তার পুরনো কাপড় চোপড় গুলো পরে নেয়, যেগুলো পরে সে এখানে এসেছিল। কিন্তু এই ভয়ানক পরিবেশে থাকতে থাকতে সে অনেক চিকন হয়ে যায়, যার ফলে তার প্যান্টটি তার গায়ে ফিট হচ্ছিল না। তাই সে সেখান থেকে একটি ফিতা কেটে সেটা দিয়ে তার প্যান্ট বেঁধে নেয়। এরপর সমস্ত প্রাণীগুলোকে খাবার ও পানি দিয়ে তাদের জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নাজিব তার মায়ের বানানো আচারের শেষ অংশটুকু খেয়ে তার ব্যাগ নিয়ে সেখান থেকে রওনা দেওয়া শুরু করে। তখনই সে গাড়িতে তার হাতে লেখা স্মৃতিগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সবকিছুর দিকে তাকিয়ে তাদের সবাইকে বিদায় বলে সেখান থেকে রওনা হয়। তারা তিনজন এবার যেতে থাকে তাদের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এরপর রাত হয়ে গেলে তাদের তিনজনের পানি পিপাসা লাগে। ভাগ্যক্রমে তারা সেখানে একটি কাফিলের তাঁবু দেখতে পায়। তখন ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে। তখন সেই তাঁবুর ভিতর থেকে দুজন লোক তাদের দেখে ফেলে এবং তারা তাদের উপর গুলি করা শুরু করে। তখন তারা তিনজন প্রাণ হাতে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা সৌভাগ্যবশত গুলির হাত থেকে বেঁচে যায়। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পায় চারদিকে শুধু মরুভূমির বালু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে রাতে পালানোর চক্করে ইব্রাহিম এখন সমস্ত রাস্তা ভুলে যায়, কিন্তু তবুও তারা তাদের যাত্রা কন্টিনিউ করতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পর সূর্যের আলো ও খাবারের অভাবে হাকিমের হ্যালুসিনেশন শুরু হয়। সে দেখে দূরে একটি উট পানি খাচ্ছে, তাই হাকিম সেদিকে দৌড়ে যেতে থাকে। কিন্তু ইব্রাহিম বলে সেখানে কোনো উট নেই, এটা হচ্ছে চোখের ধোঁকা। কিন্তু হাকিম তার কথা শুনে না। তখন সে সেখানে গিয়ে
দেখতে পায় একটি মৃত উট পড়ে আছে। তখন সে ভয় পেয়ে আবার তাদের কাছে চলে আসে। কিছু দূর যাওয়ার পর তারা তিনজন নামাজ পড়তে শুরু করে। ইব্রাহিম সেজদা দেওয়ার সময় দেখে বালুর নিচ থেকে সাপ বেরিয়ে আসছে। এই সাপগুলোর নাম ছিল স্যান্ড ভাইপার। এই সাপগুলো তীব্র গরমেও মরুভূমিতে অনায়াসেই থাকতে পারে, যার কারণে এই সাপগুলোকে সাহারা স্যান্ড ভাইপার নামেও খ্যাতি দেওয়া হয়। তবে ভুলে যাবেন না, এই স্যান্ড ভাইপার থেকে সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হওয়া রাসেল ভাইপার সাপের বিষ 10 গুণ বেশি বিষাক্ত। স্যান্ড ভাইপার সাপটি পৃথিবীর 10টি বিষধর সাপের তালিকায় না থাকলেও রাসেল ভাইপার কিন্তু রয়েছে। তাই নিজের ঘরের আঙিনা পরিষ্কার করে নিজে সুস্থ থাকুন। যাই হোক, এটা দেখে ইব্রাহিম দৌড়ে হাকিমকে নিয়ে সেখান থেকে সরে যায়, কিন্তু নাজিব সেখানে ফেসে যায়। নাজিব তখন তাদের কাছে আসতে চাইলে ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব চেষ্টা তো করছিল ঠিকই, কিন্তু সে অনেক ভয় পেতে থাকে। এরপর সে ভাগ্যক্রমে বেঁচে যায় এবং সমস্ত স্যান্ড ভাইপার গুলো সেখান থেকে চলে যায়। তবে এতক্ষণ বালিতে দাঁড়িয়ে থাকার কারণে নাজিবের পায়ে অনেক ফোসকা পড়ে যায়। কাল রাতে পালাবার সময় তার জুতোগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। তখন ইব্রাহিম এটি দেখে তার পায়ে থুতু লাগিয়ে দেয়। সেদিন তারা সেই জায়গাতেই থেকে যায়। পরের দিন সকাল হলে ইব্রাহিম যখন তাদের নিয়ে রওনা দেওয়া শুরু করে, তখন নাজিবের পায়ে আরো ফোসকা পড়ে যায়। হাকিম বলে, এই পা নিয়ে তুমি তো আর হাঁটতে পারবে না। ইব্রাহিম এটি দেখে তার গা থেকে জামা খুলে তার পায়ে পেঁচিয়ে দেয়। এরপর তারা রওনা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সূর্যের আলোতে হাকিম আবারও সেন্সলেস হয়ে যায়। ইব্রাহিম তখন নামাজ পড়ে দোয়া করতে থাকে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে তারা আবারও হাঁটা শুরু করে। তাদের অবস্থা ক্রমশ অনেক খারাপ হতে থাকে। তখন ইব্রাহিম হাকিমকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে আবার নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। তখন ইব্রাহিম তাদের মাথায় বালি দিয়ে তাদের সুস্থ করে তোলার চেষ্টা করে। হাকিমের অবস্থা খারাপ দেখে ইব্রাহিম তাকে তার শরীরের ঘাম খাইয়ে সুস্থ করার চেষ্টা করে। তাদের দুজনকে কেয়ার করতে করতে বেচারা ইব্রাহিম নিজেই অসুস্থ হতে থাকে। এরপর সেদিন তারা সেখানেই রাত কাটায়। পরের দিন সকালে তারা তিনজন আবারও রওনা শুরু করে। অনেকটা পথ অতিক্রম করার পর হাকিমের আবারও হ্যালুসিনেশন শুরু হয়। সে দেখে সামনে অনেকগুলো বিল্ডিং। তখন আবার সে সেগুলোর দিকে দৌড়ে যেতে থাকে। কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে যায় এবং মরুভূমি থেকে বালু খাওয়া শুরু করে। নাজিব আর ইব্রাহিম যখন তাকে বাধা দিতে আসে, তখন সে ইব্রাহিমকে আঘাত করে আর নাজিবের গলা চেপে ধরে। এরপর সে আবারও ওই বিল্ডিং এর দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু বালু খাওয়ার ফলে সে কিছুটা দূরে গিয়ে পড়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত বমি হয়। বেচারা হাকিম সেখানেই ছটফট করে তার ভাইয়ের হাতেই মারা যায়, যেটা দেখে নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। সে ইব্রাহিমের পায়ে পড়ে তাকে বাঁচাতে বলে। তখনই সেখানে একটি ধূলিঝড় শুরু হয়। ইব্রাহিম এটি দেখে নাজিবকে নিয়ে সরে যেতে চায়, কিন্তু নাজিব হাকিমের লাশ ফেলে সেখান থেকে যেতে চায় না। তখন ধূলিঝড় তাদের কাছাকাছি চলে আসে আর অনেক কষ্টে তারা সে জ্বর থেকে বেঁচে যায়, কিন্তু জ্বরের কারণে হাকিমের বডি বালুর নিচেই চাপা পড়ে যায়। সেদিন রাত হয়ে গেলে তারা সেখানেই থেকে যায়। পরের দিন সকালে নাজিব চুপচাপ বসে থাকলে ইব্রাহিম তাকে বর্ষা দিতে শুরু করে। সে বলে, আমরা এত দূর এসে হাল ছেড়ে দেব না। তখন নাজিব মনে কষ্ট নিয়ে আবারও যাত্রা শুরু করে। এই উত্তপ্ত মরুভূমিতে তাদের শরীরের সকল পানি শুকিয়ে যায়। ইব্রাহিমও এখন ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। অনেকটা দূরে যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে সেখানে একটি জায়গায় শুয়ে পড়ে। তখন ইব্রাহিম তার সামনে একটি গিরগিটি দেখতে পায়, যেটি দেখে সে বুঝতে পারে আশেপাশে হয়তো পানি রয়েছে। তখন নাজিব আর ইব্রাহিম সেই পানির খোঁজে হাঁটতে থাকে। কিছুটা দূরে গিয়ে তারা মরুভূমিতে গাছপালা দিয়ে ঘেরা একটি কুয়ো দেখতে পায়। এটি দেখে ইব্রাহিম সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে শুরু করে। নাজিব পিপাসা সহ্য করতে না পেরে দৌড়ে সেই কুয়ার কাছে যেতে থাকে, কিন্তু ইব্রাহিম তাকে থামাতে চায়। সে ইব্রাহিমকে ধাক্কা মেরে সেই কুয়ার দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু ইব্রাহিম কোনোভাবেই তাকে পানি খেতে দেয় না, কারণ পিপাসা থাকা অবস্থায় হঠাৎ অনেকগুলো পানি খেলে গলায় আটকে যেতে পারে। তারপর ইব্রাহিম তাকে অল্প অল্প করে পানি খাওয়ায় এবং তারা সেখানে অনেকক্ষণ বিশ্রাম করে। ইব্রাহিম সেই জায়গার আশেপাশে দিয়ে ঘোরার সময় একটি কাচের বোতল পায়, যেটা দিয়ে ইব্রাহিম অনেক সুন্দর একটি বাঁশির সুর বাজাতে থাকে। বাঁশির সুরটা এতটাই সুন্দর ছিল যে যার ফলে সেখান দিয়ে অনেকগুলো পাখির ঝাঁক উড়ে যায়। আমি চাচ্ছি আপনাকে বাঁশির সুরটা শোনাতে। সুরটা শুনলে আপনি হয়তো তাদের কষ্টটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু সুরটা শোনার আগে আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন ভিডিওতে কপিরাইট না দেওয়া হয়। তাহলে চলুন আমরা হৃদয় কাঁপানো সুরটি একটু শুনে আসি। সুন্দর বাঁশির সুর শুনতে পেয়ে নাজিবের শরীরে কিছুটা শক্তি ফিরে পায়। সেখানে পাখির ঝাঁক দেখে ইব্রাহিম বুঝতে পারে এখন তাদের কোন দিকে যেতে হবে। যাই হোক, পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে আর অনেকটা দূরে যাওয়ার পর তারা একটি বিস্কুটের প্যাকেট দেখতে পায়,
যেটা দেখে তারা বুঝতে পারে তারা লোকালয়ের খুব কাছাকাছি আছে। আর একটু সামনে গিয়ে তারা গাড়ির চাকার ছাপ দেখতে পায়। তারা মনে করে সামনেই হয়তো কোনো রাস্তা রয়েছে, কিন্তু সামনে গিয়ে তারা কোনো রাস্তা দেখতে পায় না। এটা দেখে নাজিব আরো অসুস্থ হয়ে যায়। রাতে তারা দুজনে একটা জায়গায় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম আর নেই। এদিক ওদিক তাকিয়ে নাজিব বুঝতে পারে সে হয়তো চলে গিয়েছে। আর যাওয়ার সময় ইব্রাহিম নাজিবের জন্য এক বোতল পানি আর একটি শুকনো খেজুর রেখে গিয়েছে, যেগুলো সে ওই কুয়োর কাছ থেকে নিয়েছিল। এরপর নাজিব সে পানির বোতল সহ একা একা যাত্রা শুরু করে। কিছুটা দূরে গিয়ে সে ক্লান্ত হয়ে গেলে ইব্রাহিমের রেখে যাওয়া পানি আর খেজুরটি খেয়ে সে কিছুটা শান্তি পায়। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি খেয়ে আর কতক্ষণ থাকা যায়? নাজিব আর হাঁটার মতো শক্তি পায় না। সে নীরবে সেখানে বসে থাকে। তখন হঠাৎ সে সেখানে একটি গাড়ির আওয়াজ পায়। আর এই আওয়াজ শুনতে পেয়ে নাজিব বহু কষ্টে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। আর কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে যায়। আর তার হাতে থাকা বোতলটি গড়িয়ে একটি শক্ত জিনিসের উপর পড়ে। তার মানে অবশেষে নাজিব একটি রোডে পৌঁছে গিয়েছে। সে প্রথমে একটি ট্রাক ড্রাইভারকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেটি তার পাশ দিয়ে চলে যায়। ফলে সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সে আরেকটি গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তিটিও তাকে কোনো সাহায্য করে না। ঠিক তখনই তার পিছন দিয়ে আরেকটি রোলস রয়েস গাড়ি আসে। তখন নাজিব তার কাছেও সাহায্য চায়। তখন গাড়িটি পিছনে ব্যাক করে, আর সেই গাড়ি থেকে একটি ধনী ব্যক্তি বের হয়ে আসে এবং সে নাজিবকে গাড়িতে বসিয়ে শহরের দিকে যেতে থাকে। ধনী লোকটি গাড়ির ভিতরে নাজিবকে খুব ক্লান্ত আর তৃষ্ণান্ত দেখতে পায়। সে নাজিবকে এক বোতল পানি দিলে নাজিব সেটি খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর লোকটি শহরে এসে নাজিবকে একটি মসজিদের কাছে নামিয়ে দেয়। নাজিব ওই ধনী ব্যক্তিটিকে ধন্যবাদ জানায় এবং ধনী ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। নাজিব শহরে এদিক ওদিক ঘুরার পর কারো কাছে সাহায্য না পেয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে দেখে কুঞ্জিকা নামের এক ইন্ডিয়ান লোক তাকে একটি হোটেলে নিয়ে আসে। সেখানে তাকে ভালোভাবে গোসল করানো হয়, তার চুল কাটানো হয়, বিভিন্নভাবে তার ট্রিটমেন্ট করা হয়। কিছুদিন পর নাজিব কুঞ্জিকাকে তার সব কথা খুলে বলে। এরপর কুঞ্জিকা তার বাড়ির ফোন নাম্বার ম্যানেজ করে নাজিবের সাথে তার পরিবারকে কথা বলতে দেয়। 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে। সে জানতে পারে তার ছেলে হয়েছে। যাই হোক, এরপর নাজিবকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়। এভাবে নাজিবের দেশে ফেরার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। পুলিশ স্টেশনে যখন তার দেশে ফেরার কাগজপত্র তৈরি হতে থাকে, তখন নাজিব পুলিশ স্টেশনে ইব্রাহিমের একটি ছবি দেখতে পায়। এটা ছিল মুভির অনেক বড় একটা টুইস্ট, যেটা মুভির ভিতরে বোঝা না গেলেও মুভির ক্লাইম্যাক্স থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। ইব্রাহিমের ছবি এখানে টাঙানোর কারণ কয়েকটা হতে পারে। হয়তোবা সে নিখোঁজ হয়েছে কিংবা কোনো অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িত ছিল, কিন্তু ক্লাইম্যাক্সে পুরোপুরি সত্যটা তুলে ধরা হয়নি। যাই হোক, এর পরের দিন নাজিব সহ তার মতো অনেক লোকদের একটি লাইনে দাঁড়া করানো হয় এবং সেখানে কাফিলদের ডাকা হয়। আসলে সেখানকার নিয়ম ছিল, কোনো কাফিল যদি তার গোলামকে চিনে ফেলে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। এখানে একজন কাফিল তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন নাজিব দেখতে পায় সেখানে তার কাফিলও চলে এসেছে। এটা দেখে নাজিবের হুশ উড়ে যায়। সে ধীরে ধীরে লুকানোর চেষ্টা করে, কিন্তু নাজিবের কাফিল তার সামনে আসতেই তাকে চিনে ফেলে। তখন লোকটি কড়া গলায় আরবি ভাষায় কিছু বলে সেখান থেকে চলে যায়। নাজিব তার কথা বুঝতে না পারলেও তার পাশে থাকে একজন তাকে বলে, তোমার কাফিল বলেছে সে তোমার সত্যিকারের কাফিল নয়। যদি সত্যিকারের কাফিল হতো তাহলে তোমাকে মেরে মেরে এখান থেকে নিয়ে যেত। নাজিব তখন বুঝতে পারে 4 বছর আগে সে তাকে আর তার ছোট ভাই হাকিমকে মিথ্যা বলে তার সাথে নিয়ে গিয়েছে, কারণ সে গোলাম ক্রয় বিক্রয়ের দালাল ছিল। সেদিন শুক্রবার হওয়ার কারণে কোম্পানির লোক তাদের নিতে আসেনি, পরদিন তাদের নিতে এসেছিল। কিন্তু ততক্ষণে এই কাফিল তাদেরকে ধোকা দিয়ে তার সাথে নিয়ে যায়। বেচারা নাজিব এগুলো ভেবে অনেক কাঁদতে থাকে। 4 বছর সে আর হাকিম কিনা একটা মিথ্যা মানুষের কাছে ধোকা খেয়েছে, আর বেচারা হাকিম তো কোনো কারণ ছাড়াই মরে গিয়েছে। যাই হোক, এরপর সৌদি আরবের আইন অনুযায়ী 3 মাস তাকে জেলে রেখে ইমিগ্রেশন করে তাকে দেশে পাঠানো হয়। আর এভাবেই এই কষ্টদায়ক সার্ভাইভাল মুভিটি এখানেই শেষ হয়ে যায়, যেখানে সে তার দেশকে ফেলে এসেছে শুধুমাত্র একটা উন্নত জীবন পাওয়ার আশায়, তার পরিবার ও স্ত্রী সন্তানদের খুশি রাখার আশায়, কিন্তু তাকে ফিরে যেতে হচ্ছে একরাশ যন্ত্রণা আর বেদনা নিয়ে। কিন্তু এতেও তার কোনো আফসোস নেই, কারণ দিন শেষে সে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। তাকে সেই তামিল লোকটার মতো দুঃখে দুঃখে মরুভূমিতে মরে যেতে হয়নি। হয়তোবা সে নিজের পরিবারের জন্য কিছু করতে পারেনি, কিন্তু সে একজন বাবা হয়ে তো ফিরতে পারছে। আপনার পরিবারের কেউ যদি বিদেশে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করুন আর ভালো মন্দ কথা বলুন। আমরা দেশে থেকে যতটা মনে করি তারা আসলে ততটা ভালো থাকে না। অন্যের মুখে হাসি ফোটানোর জন্য তারা নিজের সুখকে বলি দিয়ে দেয়। তারা হচ্ছে সত্যিকারের রেমিটেন্স যোদ্ধা। এমনকি এই বৈষম্য ছাত্র আন্দোলনেও তাদের ভূমিকা বলে বোঝাতে পারবো না। আমার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শ্রদ্ধা। যাই হোক, আপনারা ভুলে যাবেন না এই মুভিটি একটি সত্য ঘটনায় নির্মিত, আর এই কাহিনীগুলো এই ব্যক্তিটির সাথে ঘটে গিয়েছে। একবার ভাবুন বাস্তবে এই ব্যক্তিটির উপর কি অত্যাচারটা নাই করা হয়েছে। যাই হোক, গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।